আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের নিয়মিত আয়োজন আনোয়ার সিমেন্ট নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন যে সমসাময়িক ঘটনাবলীর যে অন্যতম গুরুত্বপূর্ণ খবরের বিচার বিশ্লেষণ নিয়েই আমাদের আয়োজন। আজকে আমাদের বিষয় হচ্ছে ঐক্যের যোগসূত্র। বিশেষ করে আপনারা জানেন যে গত শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। বিশেষ করে জাতীয় ঐক্যের যে যোগসূত্রের ব্যাপারে তিনি বলেছেন যে আমাদের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাম্য, ন্যায় বিচার এবং উন্নয়ন অগ্রগতি। এছাড়া তিনি যে বিরোধী দল অর্থাৎ জাতীয় ঐক্য ফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে সংসদে আসার জন্য বলেছেন এবং বলেছেন যে বিরোধী দল সংখ্যা যত কমই হোক যথাযথ মূল্যায়ন করা হবে। সার্বিকভাবে জাতীয় ঐক্য সম্ভব হবে কিনা এবং বিশেষ করে জাতীয় ঐক্য কোন পদ্ধতিতে হতে পারে যদি তা সম্ভব হয়, আর জাতীয় ঐক্যের ডাকি বা কেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি জাতীয় যে ঐক্যের যোগসূত্র। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত আছেন চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দেই। প্রথমে আমার হাতের ডান দিক থেকে রয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, আছেন সিনিয়র সাংবাদিক এবং টিভিএন24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমে মোস্তফা ফিরোজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং বিশেষ করে জাতীয় গত শুক্রবারে তিনি তার ভাষণে বেশ কিছু বিষয় বলেছেন, সার্বিকভাবে কিভাবে দেখছেন এবং এই জাতীয় ঐক্যের বিষয় যদি জানতে চাই যে জাতীয় ঐক্যের ডাক তিনি কেন দিয়েছেন বলে আপনি মনে করেন? আমি সত্যি কথা বলতে কি, জাতীয় ঐক্যের ডাক এবং ঐক্যের ভিত্তিটা কি হবে, আমি দুটি বিষয়ে কিন্তু খুবই মুগ্ধ হয়েছি এবং খুবই পজিটিভ, এবং এটাই হচ্ছে রাষ্ট্রনায়কোচিত মানে কোনো ব্যক্তির বা মানুষের একটা এটাই ডাক হওয়া উচিত। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এবং ওনাদের সমসাময়িক যারা আছেন তারা কিন্তু এখন সিনিয়র রাজনীতিক এবং তারাই কিন্তু জাতিকে উদ্বুদ্ধ করতে পারে, দ্বিধাবিভক্ত করতে পারে, ঐক্যের ডাকে সবাইকে বাঁধতে পারে। ফলে ওনাদের কাছে প্রত্যাশা অনেক বেশি এবং ওনারা সেই আলোকে কিন্তু ওনারা সেই যেই ভাষণটা দিয়েছেন আমি খুবই মুগ্ধ হয়েছি। মানে এটাই সবসময় চর্চা করার দরকার ছিল। এখন আমার মনে হয় যে এই লাস্ট নির্বাচনটা আমাদের জন্য আরেকটু প্রস্তুতি নিলে ভালো ছিল। এটা একটা বড় ধরনের একটা বিভক্তি তৈরি করছে। এটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রীও বুঝতে পেরেছেন যে এইটা একটা বিরোধী দল যে পর্যায়ে পৌঁছে গেল। দেখেন, সংসদটাই এখন একটা এলোমেলো হয়ে গেল, যে এখন নিজের শরিকদেরকে বলতে হচ্ছে যে তোমরা বিরোধিতা করো, কারণ বিরোধী দল নেই। তাহলে এত বড় একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, বিরোধী দল নেই, এবং বিরোধী দল না থাকাটা কতখানি যৌক্তিক না যৌক্তিক সেটা নিয়ে আমি বিশ্লেষণ করব না, কারণ সেটা বিশ্লেষণ করতে আসলেই বলবে যে নির্বাচনে তো জনগণ রায় দিয়েছে। এখন নির্বাচনটা তাহলে কেমন হয়েছে সেটা তো সারা দেশের মানুষ জানে। আমরা গলা ফাটায় বললেও এটা হবে না যে এটা আন্তর্জাতিক মানের নির্বাচন নাকি জাল জালিয়াতির নির্বাচন। এটা জনগণ প্রত্যেককে স্পর্শ করছে। এবং দেখেন, অনেকে হয়তো বলে না বা কিন্তু তারা নিজেরা চায়ের টেবিলে ঘরে বাইরে আলোচনা করে, সেটা সরকারি দলেও হয়, বিরোধী দলেও হয়, বা সরকার বিরোধী যাই না করে ফুটপাতে সবাই জানে, দেখছে, যা দেখছে তা নিয়ে আলোচনা করে লাভ নেই। সুতরাং এই নির্বাচনটা আরেকটু আমার মনে হয় যে ইভেন আমি মাঝে মধ্যে চিন্তা করি কি, সত্যি কথা বলতে কি, এই চিন্তাটা যদিও ঠিক না, তারপরেও যদি একটা নিয়ন্ত্রিত নির্বাচন করে বা সংলাপের মধ্যে যদি একটা নেগোসিয়েশন হতো যে না ঠিক আছে, আমরা এই দফায় সরকারে থাকবো, আমাদের এতগুলো আসন হবে, আপনাদের এতগুলো আসন হবে, এইভাবে করে যদি মানে আগানো যেত এবং ওইটাই যদি ইমপ্লিমেন্ট হতো, অথবা যদি সংলাপ ছাড়াই যদি সরকারের নীতি নির্ধারকরা নিজেরা যদি আলোচনা করে যে সামনে যেহেতু 5টা বছর চলতে হবে, সংসদটা রাখতে হবে, এবং গত 2014 5ই জানুয়ারির নির্বাচন থেকে আমাদের আরো একটা উন্নত একটা সংসদ, উন্নত একটা শাসন ব্যবস্থা, উন্নয়ন, এগুলোকে আমার চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো যত না বিরোধী দলের তত কিন্তু সরকারি দলের কি দুইটা বড় লক্ষ্য, সেটা হলো বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী, আর একটা হলো স্বাধীনতার 50 বার্ষিকী। সুতরাং মানে এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে, যেমন সে মনে করেন আওয়ামী লীগের যেমন আপনার অঙ্গীকার, যেটা নির্বাচনী ইশতেহারটা খুবই সুলিখিত ছিল, সাংগঠনিক প্রস্তুতি নির্বাচনের ব্যাপারে চমৎকার ছিল, মিডিয়ায় প্রচারণাগুলো সম্ভব ছিল, কিন্তু সংসদ কেমন হবে, সরকার কি হবে, জাতীয় ঐক্যের এই ডাকটা তো আরো আগেই নিশ্চয়ই চিন্তার মধ্যেও ছিল যে এরপরে আমি এমন একটা ব্যবস্থার মধ্যে নিয়ে যাব যেখানে উন্নয়ন দিয়ে, ঐক্য দিয়ে, সংসদ দিয়ে, গণতন্ত্র দিয়ে আমি পাস্ট গুলো ভুলবো, সামনে এগোবো। আচ্ছা, সেই জায়গায় আমার ধারণা যে
ঘাটতি ছিল, পরিকল্পনার অভাব ছিল, যার ফলে একটা ম্যাচ হয়ে গেছে। এখান থেকে মানে আমি নাগরিক হিসাবে যদি আপনি বলেন প্রত্যাশা, আমি অবশ্যই আমি মনে করি যে এই ঐক্যের এত কিছু পরেও এই ঐক্যটা ডাকটা যথাযথ এবং এটা হওয়া উচিত। এবং আমি মনে করি এইটার একটা পজিটিভ মানসিকতা নিয়ে, কতটুকু মানসিকতা নিয়ে কিছু আপনাকে দেখাতে হবে। মনে করেন ঢালাওভাবে যেই পরিমাণ এক একজনের নামে 100, 150, 200 মামলা মোকদ্দমা, এখন নির্বাচনের আগে অনেকে গ্রেপ্তার হয়ে গেছে, তারা এখনো জেলে কারাগারে, তাদেরকে মুক্তি দিয়ে কিছু দিয়ে যে না ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমরা এতগুলো মামলা টামলা এগুলি প্রত্যাহার করলাম, আসেন আমরা সামনের দিনগুলো যে স্থানীয় নির্বাচন হবে বা উপনির্বাচন হবে কিছু একটা বলতে হবে। একটা পজিটিভ কিছু না বলে আপনি আপনার বাড়িতে দাওয়াত দেবেন, তো আমি তো বিয়ের বাড়ি দাওয়াত দিলে আমি তো জানি যে এখানে বিরিয়ানি থাকবে, পোলাও থাকবে, কুরমা থাকবে, আর এমনি যদি হয় তাহলে সাদা ভাত থাকবে আবার পোলাও থাকবে। কিছু একটা আপনাকে জানান দিতে হবে, জানান দিয়ে আমার মনে হয় যে ঐক্যের ডাকটা দিলে আরো ভালো হবে। একটা বিষয় একটু জানতে চাই মোস্তফা ফিরোজের কাছে, যে এই যে আগামী 2 ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? শোনেন, আমি এই ব্যাপারে আমি যদিও ওনারা না করেছেন, কিন্তু আমি কিন্তু এটার পক্ষপাতী না। এটা একটা সৌজন্যের ব্যাপার, রাজনীতিতে আপনি এই সৌজন্যটা দেখাতে হবে। এখন আপনি বলবেন যে আপনি তো দেখালেন না, আপনি দেখালেন না বলে আমি কেন দেখাবো না? আমার কথা হলো যে এটা তো আপনি পুরো বিষয়টা কি, এটা তো আপনার কোনো মান অভিমানের জায়গা না। এটা হলো আপনি মানুষের জনগণের জন্য কাজ করা। আপনি জনগণের আপনার যে কথা, আপনার সে কথাটা তো জনগণের কথা। তাহলে চায়ের টেবিলেও আপনি যে বলেন যে আপনি চায়ের টেবিলে আমন্ত্রণ দিয়েছেন, কিন্তু আমরা এটাকে সংলাপ হিসেবে গণ্য করে আমরা দুইটা কথা বলার কি সুযোগ পাবো? উনি কি বলবেন না কোনো কথা বলবেন না, চা খান, চা খেয়ে চলে যান? তা তো বলবেন না। তখন তো বলবে বলেন, তখনই বলতে হবে যে আমরা এই নির্বাচন মানি কি মানি না। নির্বাচন যদি না মানি, আমরা প্রত্যাশা করি যে আমরা সংসদেও যাব, আমরা 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে আপনার ঐক্যের আলোকে একটা সত্যিকারের একটা নির্বাচনটা দেন। এই দাবিটা তো করতে হবে এই ফোরামগুলোতে। এই জন্য আমি বলি যে সংসদে যদি বিএনপি যদি একজনও যদি জিততো বা জিততো না, যেভাবে হোক না কেন, সিলেকশন হোক আর ইলেকশন হোক, সুযোগটা যখন আপনি পাবেন তখন সংসদে যে আপনাকে জনগণের কথা বলতে হবে। মনে রাখতে হবে এখানে মানবিমানের জায়গা না। আপনি যখন যে অবস্থায় আপনাকে লড়াই করতে হবে, এর চেয়ে তো খারাপ অবস্থানে আওয়ামী লীগ নিজে ছিল। 21টা বছর সে কোথায় ছিল? বঙ্গবন্ধুর নাম বলতে পারতো না, জাতির জনক কথাটা উচ্চারণ করতে পারতো না। সেই অবস্থার মধ্যে থেকে তো আজকে উত্তরণ ঘটছে। সুতরাং অতীতের আমাদের অনেক খারাপ উদাহরণ আছে। এখন আমরা যেটা করতে হবে যে দেখেন ঘরোয়া রাজনীতি যখন দিত জিয়াউর রহমানের সময়, যখন ঘরোয়া, আপনি কি বলছেন না আমি ঘরোয়া রাজনীতি করব না, ঘরোয়া রাজনীতি বলে সংবিধানে কোনো কথা নেই, রাজনীতি হবে ওপেন দেন, কিন্তু আমরা ঘরোয়া রাজনীতির সুযোগ নিয়েছি না। আপনি ধরেন এটা এখন একটা চরম সামরিক স্বৈরশাসনের মধ্যে আছেন, কিন্তু আপনাকে সংসদে একটা নিয়ন্ত্রিত নির্বাচন, বা আপনি বলেন যে এটা কারসাজির নির্বাচন দিয়েছে, কিন্তু সেখানে আপনার 2-3 জন নির্বাচিত হয়েছে, তাদেরকে যান। প্রধানমন্ত্রী কিন্তু তার গণভবনে বলেছেন যে বিরোধী দলের সংখ্যা যত কমই হোক যথাযথ তাদেরকে মূল্যায়ন করা হবে। এই ব্যাপারেও তো আশ্বস্ত হতে পারে। আশ্বস্ত হয়েছে, সেটা তো আবার ধরেন প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাও ঘটছে। যেমন সংলাপের সময় ছিল যে পুরনো মামলায় নতুন করে গ্রেপ্তার করা হবে না, নতুন করে মামলা দেওয়া হবে না, কিন্তু সেগুলো তো হলো না। সেই নির্বাচনের একেবারে আগের দিন রাত পর্যন্ত তো ব্যাপকভাবে ধর পাকড় যে পরিস্থিতি তৈরি হলো, সেটা তো আর কাঙ্ক্ষিত না। একটা ভালো নির্বাচনের তো এটা মডেল না। তো সেই কারণে হয়তো তাদের মধ্যে একটা আছে যে প্রতিশ্রুতি ভঙ্গের। কিন্তু আমার কথা হলো যে আপনি চায়ের দাওয়াত দেবে কেন? আপনি নিজের দাওয়াত নেওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন, সাক্ষাৎ করার জন্য ইয়ে করেন যে আমরা দেখা করতে চাই, আপনি যান। কারণ এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই। এখানে আপনি জনগণের দাবি, আপনার দাবি, দলের দাবি, মানুষের দাবি যে আপনি সেখানে যাবেন এবং কথা বলবেন। সেই জন্য আমি বলি যে সংসদে আপনার 5 জন হলো না 7 জন হলো বড় কথা না। ঠিক আছে, কাউকে আপনি জয়েন করার দরকার নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাই যাক প্রতীকী হিসাবে, যে আমরা জয়েন করলাম না, কিন্তু প্রতীকী হিসাবে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠাচ্ছি জনগণের কথা, দলের কথা বলার জন্য। সেই সুযোগগুলো নিতে হবে। রাজনীতি তো এর যে তো সামরিক শাসন যদি থাকতো তাহলে তো সংসদ থাকতো না, গণতন্ত্র থাকতো না, কিছুই থাকতো না। তো তখন কি আপনি চুপ করে থাকতেন? জি, আবার সংগঠিত হতো। একটু নাজমুল আশরাফের কাছে যেতে চাই। সর্বশেষ যে খবর সেটা হচ্ছে যে গণফোরামের যে 2 জন যারা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তারা শপথ নেবেন
দুজন সংসদ সদস্য। এটি হচ্ছে গণমাধ্যমের সর্বশেষ খবর। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি কিছু কথা বলেছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের যে আমন্ত্রণের ব্যাপারটিকে তিনি আসলে কিভাবে দেখছে, অর্থাৎ বিএনপি কিভাবে দেখছে, একটু দেখে এসে আপনার মতামত জানবো। তারা ব্যস্ত হয়ে গিয়েছে কিভাবে তাদের এই যে প্রহসনের সরকার, সেই সরকারকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়। মানুষের কাছে গ্রহণযোগ্য করার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকে এই চা চক্রের আয়োজন করা হয়েছে। নাজমুল আশরাফ, আপনার এই চা চক্রের আমন্ত্রণের আগে যে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে একটু বলি। সেটি হচ্ছে যে কিছু কিছু কথা আছে না, মুখে আছে বাস্তবে নাই। আপনি বলেন যে ৭১-এর পরে বাংলাদেশ কি কখনো ঐক্যবদ্ধ হয়েছে? হয়নি। ৯০ এরশাদ সরকার পতনের পর এক ধরনের ঐক্য হয়েছিল, তাও আপনি যদি এটাকে জাতীয় ঐক্য বলেন তাহলে সবাইকে নিয়ে ঐক্য, তখন কিন্তু সবাইকে নিয়ে ঐক্য হয়নি। মূলত স্বৈরাচারের বিরুদ্ধে মূলত বড় দুটি দলের এবং তাদের সাথে কিছু সহযোগী দলের ঐক্য হয়েছিল। সেটাকেও যদি আমি জাতীয় ঐক্য ধরি, ৯০-এর পরে এরপরে জাতীয় ঐক্য হয়নি। এখনকার যে বাস্তবতা রাজনীতির, এবং আমি যদি বড় দুটি দলের কথাই বলি বা বড় দুটি জোটের কথা বলি, তাদের মধ্যে যেই সম্পর্ক বিদ্যমান, তাতে করে জাতীয় ঐক্যের ডাক যারাই দিক না কেন এটা কখনোই হবে না। এই অবস্থানে থেকে এই ধরনের রাজনীতি করে, এই ধরনের মন মানসিকতা নিয়ে জাতীয় ঐক্য কখনোই হবে না। জাতীয় ঐক্যের কোনো সম্ভাবনাই আপনি দেখছেন? কোনো সম্ভাবনাই এখন নাই। বললাম যে ৭১ একবার হয়েছিল, ৯০ মোটামুটি একবার হয়েছিল, এছাড়া কখনোই কি বাংলাদেশে জাতীয় ঐক্য হয়েছে? এখন বলতে পারেন যে ৭১-এ তো কিছু মানুষ মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা রাজাকার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই সংখ্যা খুব কম। আপামর মানুষের অবস্থান ছিল কিন্তু স্বাধীন বাংলাদেশের পক্ষে। সেদিক থেকে শতভাগ কখনোই হবে না, ওটাকে আপনি জাতীয় ঐক্য বলতে পারেন। ওই অর্থে জাতীয় ঐক্য এরপর কখনো হয়নি। ৯০-এ মোটামুটি একটা ঐক্য হয়েছিল, তারপর থেকে তো আর ঐক্যের কোনো নাম নিশানা নাই। আর দুটি দল এক হলে এটাকে আপনি জাতীয় ঐক্য কিভাবে বলবেন? জাতীয় ঐক্য ফ্রন্ট যখন গঠিত হয় নির্বাচনের আগে, তখন কিন্তু তারা জাতীয় ঐক্যের ডাক দিয়ে জাতীয় ঐক্য ফ্রন্ট তৈরি করেছিল, এবং তারা বলেছিল যে এই হচ্ছে জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম, এখানে যারা যারা আসবে তাদের নিয়ে তারা জাতীয় ঐক্য করবেন। তখন অনেক দলই গেল সেখানে, বিএনপির মতো বড় দল গেছে, আরো ছোট ছোট অনেকগুলো দল আছে, সবগুলো মিলে, মানে বাকি সব মিলে তো বিএনপির ধারে কাছে না। আমি বিএনপি সহ অন্য যে ছোট দলগুলো আছে জাতীয় ঐক্য ফ্রন্টের, সবাইকে যদি ধরি, তারা কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে, বা রাজনৈতিক দলগুলোর যেই শক্তি, আমরা যদি নির্বাচনে একেবারে ৪৭ বছরের নির্বাচনের ইতিহাস ধরেও যদি হিসাব করি, যখনই যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে, সেই হিসাব করলেও বিএনপি ছাড়া বাকি সব মিলিয়ে খুব সামান্য। ফলে ওইটা একটা হাস্যকর ব্যাপার ছিল। জাতীয় ঐক্য ফ্রন্ট বানিয়ে তারা বলল জাতীয় ঐক্য হয়েছে, এবং সেই জাতীয় ঐক্যের ব্যানারে তারা অনেক কথাই বলেছে। তখন যে প্রশ্নটি উঠেছিল যে আওয়ামী লীগের মতো এত বড় একটি দল, এবং তখন পর্যন্ত নির্বাচন মানে না মানেন, নির্বাচনের ফলাফল হিসেবে ধরলে সবচেয়ে বড় দল, এবারে নির্বাচনও তাই হয়েছে। তো সেই দল এবং আওয়ামী লীগের সাথে অন্য যারা আছেন, অনেকগুলো দল আছে, 14 দল আছে, মহাজোট আছে, এই সবগুলোকে বাদ দিয়ে যারা ঐক্য করলো, ওখানে বিএনপি ছাড়া বাকি সবই কিন্তু একেবারেই ছোট দল। গণফোরামের 2 জন জিতেছেন, আর তো কোনো দলের কেউ জিতেও নাই। যাই হোক, আমি বলছি কি যে জাতীয় ঐক্যের নামে আমরা অনেক সময় একরকমের তামাশা করি। জাতীয় ঐক্য কোনটাকে বলে, জাতীয় ঐক্য কিভাবে হবে, জাতীয় ঐক্যের ডাক দেয়া খুব ভালো কথা, যেটা দিবই বললেন যে নিশ্চয়ই জাতীয় ঐক্যের ডাক দেয়া একজন আপনার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক উচিত আচরণ তিনি করেছেন, এগুলো শুনতে ভালো লাগে। আমি এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতীয় ঐক্যের ডাক দিলেন, এবং আগামী 2 ফেব্রুয়ারি কেনই বা এই জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের চা চক্রের জন্য আমন্ত্রণ জানালেন? না, আপনার মত জাতীয় ঐক্যের ডাক দেওয়ার উদ্দেশ্য নিশ্চয়ই ভালো। আমি হলফ করে বলতে পারি প্রধানমন্ত্রী বা তার দল বা তার সরকার, তারাও এটা আশা বা বিশ্বাস করে না যে সেই জাতীয় ঐক্যটি হবে। মানে সকল দলের অংশগ্রহণে কোনো একটি বিষয়ে একমত হওয়া, এক জায়গায় আসা, এটা সম্ভব না। সকল দল না হলেও যদি আমাদের যে দেশের প্রধান দুটি দল, সেটাও তো একটা জাতীয় ঐক্যের পর্যায়ে পড়ে। বাইরের প্রধান যে দলটি বিএনপি, সেটি তো এই নির্বাচন তো মানছেই না, এই সংসদ, এই সরকার কোনো কিছুই তারা মানছে না, সংসদেও তারা যাচ্ছে না, শপথ নিচ্ছে না। ফলে এমনকি যে সামনে যে নির্বাচনগুলো হবে,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদে নির্বাচন হবে, সামনে সারা দেশে উপজেলা নির্বাচন হবে, আস্তে আস্তে আরো কিছু স্থানীয় সরকার নির্বাচন হবে, সংসদের কিছু উপনির্বাচন হবে, এর কোনোটাতেই তারা যাবে না বলে ঘোষণা দিয়েছে। তো সেখানে আপনি কি করে আশা করেন, স্বপ্ন দেখেন যে জাতীয় ঐক্য হবে? গণফোরামের দুজন তো শপথ নেওয়ার জন্য কথা বলছে, তারা কিন্তু শুরু থেকেই, ডক্টর কামাল হোসেন কিন্তু শুরু থেকেই এই ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। কিন্তু গণফোরাম তো জাতীয় ঐক্য ফ্রন্টের একটি অংশ। হ্যাঁ, এবং ডক্টর কামাল হোসেন এবং তার দলে যারা নির্বাচিত হচ্ছেন তারা শপথ নিয়ে সংসদে যেতে চায়, এবং গণফোরামের জন্য 2টি আসন পাওয়া কিন্তু আমি বলবো যে ভালো ফল। গণফোরামের যে আপনার শক্তি বা অবস্থান আগের রেকর্ড যদি ধরি, তো সেক্ষেত্রে তারা যেতে চাইবেন। এটা শুধু ভালো ফলের জন্য না, আমি বলছি কি যে ডক্টর কামাল হোসেন এবং তার দলের ইতিবাচক চিন্তার কারণে দুজন হোক আর একজন হোক, যা বলার সংসদে বলা আর রাস্তাঘাটে প্রতিদিন এখানে সেখানে বলার মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে। ফলে তারা ওই ইতিবাচক চিন্তা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর কামাল হোসেন ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু আবার যখন বিএনপি সহ অন্য শরিকদের চাপ আসছে তখন পিছিয়ে গেছিল, এখন আবার এগিয়ে আসছে। হয়তো এটাকে নিয়েই দেখা যাবে কি ঐক্য ফ্রন্টটা থাকবে না বা ভেঙে যাবে। আমি বলছি যে বিএনপি আওয়ামী লীগের ঐক্যের উপরে নির্ভর করে বাদবাকি দলগুলোর ঐক্য। ফলে বিএনপি আওয়ামী লীগের যে অবস্থান এখন পুরো বিপরীতমুখী, উত্তর আর দক্ষিণ, পূর্ব আর পশ্চিম, তো সেখানে কিভাবে জাতীয় ঐক্য আসা যায়? আর এই দুটি দল ছাড়া জনগণকে যারা প্রতিনিধিত্ব করে বাকি সব মিলে তো সেটা আপনার জাতীয় ঐক্যের পর্যায়ে পড়ে না। কিন্তু জাতীয় ঐক্যের কথা বলতে হয়, রাজনীতিতে আমরা অনেক ভালো ভালো কথা শুনি যেগুলো শুনতে ভালো লাগে, খুবই কিতাবী কথা এবং খুব ভালো বিশ্লেষণ করা যায়, কিন্তু বাস্তবে কখনো সম্ভব হবে না। আপনি বলেন যে দাওয়াত দিয়েছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন, সেই দাওয়াতে তারা যাবেন না বলেছেন। কিন্তু আমি দীপুবের সাথে 100% একমত। সেটি হচ্ছে যে কথাগুলো তারা প্রতিদিন বাইরে বলছেন বিভিন্ন অনুষ্ঠানে, রাস্তাঘাটে, কর্মসূচিতে, সেই কথাগুলো তো প্রধানমন্ত্রীর দাওয়াতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলা যায়। এই কথাগুলো তারা তো এটাও চিন্তা করছে যে বললে সেটা কতটা ফলপ্রসূ হবে, কারণ তারা এর নির্বাচনের আগে সংলাপের বিষয়টিও তারা বলছে যে নির্বাচনের আগে যে সংলাপ হয়েছিল সেটা তো তাদের চোখে খুব ফলপ্রসূ হয়নি। এর সাথে এটা মিলে নিতে হবে না। আমি বলছি যে প্রতিদিন যে তারা বাইরে বলছেন, এটা কি ফল পাচ্ছেন তারা? এখন প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বললে ধরে নিলাম ফল পাবেন না, কিন্তু আপনি এই কথাগুলো তো তার মুখের উপর সামনে গিয়ে বলতে পারেন। আর মাঠে ঘাটে বলা, আপনি ওদিকে তাকায় বললেন, আমি এদিকে তাকায় বললাম, এই কমিউনিকেশন আর আমি আপনি টেবিলের বসে সামনাসামনি কথা বললাম, ওই কমিউনিকেশন বা যোগাযোগের মধ্যে পার্থক্য আছে। ফলে ওখানে অনেক বেশি সুযোগ আছে তাদের অবস্থান নির্বাচন সম্পর্কে, তাদের বক্তব্য, অভিযোগ যা কিছু আছে সবকিছু সামনাসামনি বলা। নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেগুলো জবাব দেবেন, এবং এই মুখোমুখি আলোচনা কিছু একটা বের হয়েও আসতে পারে। ফলে এই সুযোগটা না নেওয়া আমি মনে করি ঠিক হয়নি। ঠিক হয়নি না নেওয়াটা কি তাহলে জাতীয় ঐক্য ফ্রন্টের আরেকটি বড় রাজনৈতিক ভুল হতে পারে? জাতীয় ঐক্য ফ্রন্টের না, সেটি বিএনপির ভুল। কারণ ঐক্য ফ্রন্টের যদি মূল শক্তি বলি, নেতৃত্ব বলি, সেটা হচ্ছে ডক্টর কামাল হোসেনের গণফোরাম, তারা যাচ্ছে, আর তো কারো নাই, আর তো কারো আসনই নাই, বাদ বাকি যা আছে বিএনপি। ফলে বিএনপি যাচ্ছে না বা বিএনপি বিরত থাকছে। এখন ডক্টর কামাল হোসেন যেমন বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে পেরেছিলেন, যদি ডক্টর কামাল হোসেন বিএনপিকে সংসদে নিয়ে যেতে পারেন সেটি তার আরেকটি সাফল্য হবে। এবং সংখ্যা যত কমই হোক না কেন, প্রধানমন্ত্রীও বলেছেন যে সংখ্যার বিচার করা হবে না, বিরোধী দল হিসেবে বিচার করা হবে। এরই মধ্যে তো জাতীয় পার্টি বিরোধী দলে আছে, 14 দলের শহীদদেরকেও বিরোধী দলে থাকতে বলা হচ্ছে। তার সাথে যদি বিএনপি যায়, বেশ ভালো শক্তিশালী বিরোধী দল হবে। কিন্তু বিএনপির অবস্থা তো সবচেয়ে কঠিন হবেই। তারপরে 14 দল যারা এখন সরকারের বাইরে যাচ্ছে, তারা সব জানু মানে পলিটিশিয়ান, হ্যাঁ, তাদের অবস্থান, আর জাতীয় পার্টি তো আছেই, এবার নিশ্চয়ই গৃহপালিত হবে না, সত্যিকার বিরোধী দল হবে। সব মিলিয়ে কিন্তু ভালো শক্তিশালী বিরোধী দল হবে। সেখানে বিরোধী দলের অন্যদেরকে নিয়ে বিএনপি তার রাজনীতিটি, তার অবস্থানটি যত শক্তভাবে তুলে ধরতে পারবে, আর সংসদে তুলে ধরার ফলে তার যেই প্রচারণা গণমাধ্যমের মাধ্যমে হবে, তার যে প্রভাব পড়বে রাজনীতিতে, সেটা প্রতিদিন মাঠে ময়দানে ঘরোয়া অনুষ্ঠানে বলার চেয়ে 100,000 গুণ বেশি। না, মোস্তফা ফিরোজ বলছিলেন যে একজন মির্জা ফখরুলই যদি জাতীয় সংসদে যান, সেটাই প্রতীক হিসেবে অনেক বড় ভূমিকা রাখতে পারে। বড় কথা না, তাদের সাথে তো আরো অনেকে আছেন। ফলে সরকারকে কিন্তু কঠিন সময় দেয়া এবং সরকারের সমালোচনা করা এবং ব্যর্থতা, সার্থকতা যা কিছু নিয়ে কথা বলার জন্য যথেষ্ট শক্তি এটা বিরোধী দলের। একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা দর্শকের একটু প্রশ্নটি নিতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন বা আপনার মতামত জানাবেন। মোহাম্মদ আখতারুজ্জামান, সিদ্ধেশ্বরী, ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো মোস্তফা ফিরোজ ভাই, দীপু ভাইয়ের কাছে। সেটা হলো যে ঐক্যের যোগসূত্র যে প্রশ্নটা ওনার কাছে, অ্যাকচুয়ালি কোনো বেসিক এজেন্ডা ছাড়া এই ধরনের রাষ্ট্রীয় বর্তমান পর্যায়ে এজেন্ডা ছাড়া যদি শুধু চা কফি বা এরকম ইনভাইটেশন করা হয়, সেই ইনভাইটেশনটা কতটুকু যৌক্তিকতা রাখে? এক, যেহেতু সারা
বাংলাদেশের মানুষ নির্বাচনের যে প্রক্রিয়া এবং নির্বাচনের যে অবস্থান, বাস্তব সত্য যেটা, সেটা সারা বাংলাদেশের মানুষ অবজার্ভ করছে। তো সেই ক্ষেত্রে মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে সেই বাস্তবতার আলোকে আপনার কাছে আমার প্রশ্নটা যে এই চা চক্রের মধ্যে যদি একটা সঠিক এজেন্ডা নির্বাচন সংক্রান্ত যদি না থাকে, তাহলে এই চা চক্র বা এজেন্ডা বহির্ভূত কোন আলোচনা কি কোনো সফলতা আসবে কি না? অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা মোস্তফা ফিরোজের কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আরো একবার স্বাগত আনোয়ার সিমেন্ট নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমাদের বিষয় হচ্ছে ঐক্যের যোগসূত্র। বিরতির আগে একজন দর্শক আশরাফুজ্জামান মোস্তফা ফিরোজের কাছে একটি প্রশ্ন রেখেছিলেন, সেই প্রশ্নটি নিয়েই আপনার কাছে আসতে চাই। যে তিনি বলেছেন কোনো এজেন্ডা ছাড়া শুধু চা কফি, যে প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের এবং বাম দলের নেতাদেরও, যেটি আমরা যতটুকু জানি, এই শুধু চা কফি বা এই যে আমন্ত্রণ, এটা কতটুকু যৌক্তিকতা রাখে? এখানে তো সরকার তো তার মতন করে মানে একটা অ্যাভয়েড করা বা একটা তার এজেন্ডা মতন চলবে। আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া মানে শেখ হাসিনার কাছে যাওয়া না। একটা হলো রাষ্ট্রের প্রধান নির্বাহীর কাছে যে কথাগুলি সেখানে বলা সম্ভব, বলে এসে পাবলিককে জানানো যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চা চক্রে ডেকেছিল, আমরা চা চক্রে যে আমরা এই কথাগুলো বলেছি, মানে যে কথাগুলো প্রতিদিন তারা বলছেন বাইরে, সেই কথাগুলো একেবারে সরকারের সামনে যে বললে, যেটা নাজমুল সাহেব বললো যে সেই পক্ষও কি বলে, একটা আর্গুমেন্ট হয়। আমি শুধু বলছি যে সেখানে কেন, আপনার যেখানে দেখা হবে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে হোক, সংসদের লবিতে হোক, আপনি সব জায়গায়, এটা তো আপনি হচ্ছেন লড়াই করছেন। আপনার লড়াইয়ের নানান দিক আছে। একটা হচ্ছে আপনি সংসদে করবেন, চায়ের কাপে করবেন, যেখানে সুযোগ পাবেন সেখানে কথা বলবেন। যেমন আপনার টকশোতে যখন ডাকেন, ওনারা কি চুপ থাকেন? ওনাদের কথা বলেন না? বলেন কেন? বলেন হচ্ছে এটা পিপুলের রাইট এস্টাবলিশ করার জন্য। সুতরাং এটা মনে রাখতে হবে যে আপনাকে চায়ের দাওয়াত দিল নাকি কফির দাওয়াত দিল, নৈশভোজ দিল, সেটা বড় কথা না। আপনার মাথার মধ্যে আছে যে আপনি পাবলিক যে সময় উপযোগী, পাবলিকের যে দাবি, পাবলিকের যে কথা, মানুষের যে অধিকারের কথাগুলো আছে, যেটা মানে যার ন্যায্যতা আছে, সেই কথাগুলো আপনি সেই জায়গাগুলোতে প্লেস করবেন। এটাই তো রাজনীতিকদের বা রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য, যে আপনি যখন যেখানে যতটুকু সুযোগ পাবেন সেই অধিকারের জন্য আপনি লড়াই সংগ্রাম করবেন। আপনি মনে করেন, আপনি বললেন না যে নির্বাচনটা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছেন, ঠিক আছে, চা চক্রটা আপনি আন্দোলনের অংশ হিসেবে নেন। সেই আন্দোলনের অংশ কি? ওখানে যে তার স্লোগান দেবেন না, ওখানে যে আপনি বলবেন যে এটা কি নির্বাচন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত, সেটাও কি আন্দোলনের অংশ? না, আমি তো মনে করি যে সবগুলোতে আপনাকে অংশ নিতে হবে, সবগুলোতে। এই যে যেমন আজকে এত কথা বলতে পারছেন কেন, বা পারছেন এই কারণে 2014 5 জানুয়ারি বর্জন করে, কিন্তু সবাই বলছিল যে আপনি বর্জনই করলে তো আর কি তো আর কথা থাকে না। এবার অংশগ্রহণের মধ্যে দিয়ে তো প্রমাণ হলো, আপনারাই বলছেন যে 2014 5 জানুয়ারি যে আমরা বর্জন করেছিলাম তার যৌক্তিকতার প্রমাণ হলো। তাহলে অংশগ্রহণ করলেন বলেই তো তার যৌক্তিকতার প্রমাণ হলো। তো সুতরাং উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সভা, যেখানে যতটুকু গণতান্ত্রিক সুযোগ অধিকার পাবেন, আপনি মাথার মধ্যে রাখেন না। আমি তো বললাম তো, আপনি খারাপভাবে রাখেন যে শেখ হাসিনার নেতৃত্বে একটা সামরিক শাসনের মতন একটা সরকার মাথার মধ্যে আছে। সেইটা যদি আপনার মাথার মধ্যে থাকে, সেটা মাথায় থাকলে তখন তারা যেই সামরিক সরকারগুলো যখন যতটুকু সুযোগগুলো দেয়, ফাঁক ফোকরগুলো দেয়, সেই জায়গাগুলো তো আপনার কাজে লাগাতে হবে। কারণ এটা হলো বাস্তবতা। দেখেন, আমি বলি, সর্বশেষ যে মানে অসাংবিধানিক শাসন ব্যবস্থা, আমি একদম সামরিক শাসন বলবো না, সেটা হচ্ছে 11 হ্যাঁ, 2টা বছর 2টি প্রধান রাজনৈতিক দলকে রীতিমতো জিম্মি করে রাখলো। কোনো দল না, সামরিক শাসন দিয়ে না। তার মানেটা কি? এখন রাজনৈতিক দলগুলো, তার শাসন ব্যবস্থাগুলো খুবই দুর্বল, ভঙ্গুর। মইনুল আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদ, ফখরুদ্দিন, তাদের কাউকেই কিন্তু রাজনৈতিক দল গড়তে হয়নি জাতীয় পার্টির মতন। সেই দল না গড়ে শুধুমাত্র প্রশাসন দিয়ে 2 নেত্রীকে, এত 2টি বড় দলের রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের সামনে জেলখানায় আটকে রাখলো। ঢাকা শহরে কি একটা মিছিল হয়েছে? 50,000 লোক নেমেছে, 2,000 লোক নিয়েছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্ররা একটা মুভমেন্ট করে, ওইটা এক ধরনের আন্দোলন হয়েছে। কিন্তু ওই অর্থে তো
আন্দোলনের মুখে গণঅভ্যুত্থান ঘটাতে পারেনি। সুতরাং এই বাস্তবতাকে মাথায় রেখে আপনাকে এখন যেটা করণীয়, যখন যেখানে যতটুকু সুযোগ পাবেন আপনি টকশোতে যান, রাস্তায় যান, ঘাটে যান, আপনি সেই অধিকারের কথাগুলো আপনাকে বলতে হবে। কিন্তু অনেকেই বলেন মোস্তফা ফিরোজ যে বিএনপির সেই আন্দোলন করার সক্ষমতা বা ক্ষমতা কি রয়েছে? না, নেই, আপনাকে চেষ্টা করে যেতে হবে। আচ্ছা, আপনাকে চেষ্টা করে, এছাড়া তো নেই। আপনার নেই বলে যে কখনো থাকবে না। আওয়ামী লীগ তো অনেক বড় রাজনৈতিক দল ছিল, তো সে কোথায় ছিল? তারপরে তো 86 সালে এরশাদ নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচন আপনার আওয়ামী লীগের কয়টা আসন ছিল? তো 88 সালেও তো নির্বাচন দিয়েছিল, তো আওয়ামী লীগ বিএনপি এত বড় রাজনৈতিক দল গেল না কেন? জি, আরেকটা বিষয় এইসব বাস্তবতাগুলো মানতে হবে তো, যে আওয়ামী লীগ বিএনপির বাইরেও ছোটখাটো যেই সামরিক শাসন ব্যবস্থা বা অসাংবিধানিক শাসন ব্যবস্থা, সেগুলোকেও তো আপনারা মোকাবেলা করতে পারেন না। ওই এরশাদের বিরুদ্ধে যদি 3 প্রধান যে বলতো যে সরি স্যার, তো ওইটা যদি না বলতো কতখানি গণ আন্দোলন দিয়ে এরশাদকে পতন ঘটানো যেত সেটাও আমরা দেখতাম। কিন্তু ওই 2-3 প্রধান যে যখন বললো যে সরি স্যার, তখনই তো ক্ষমতা তছনছ হয়ে গেল। সুতরাং এইগুলি, এটা 69 গণ অভ্যুত্থানও হয়নি, বা বিরোধী 68-66 আন্দোলনও হয়নি। এটা বাস্তবতা, এটা নিয়ে অহংকার করার কিছু নেই যে আমি এখন রাষ্ট্র ক্ষমতায় চেপে বসছি, বিএনপি কিছু করতে পারছে না বলে বিএনপি একেবারে মানে তার ক্ষমতাবিহীন, তা না। তাহলে 21 বছর ধরে কি আওয়ামী লীগ হাসি ঠাট্টার পাত্র ছিল? তার কি গণভিত্তি ছিল না? গণভিত্তি থাকে, কিন্তু সবসময় মানুষ ওই ধরনের রক্তক্ষয়ী আন্দোলন, মানুষ তার জীবন জীবিকা নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকে বা ঝুঁকির মধ্যে থাকে, তার পক্ষে সেই সক্ষমতা গড়ে ওঠে না। তার মানে এই না যে মানে যে ক্ষমতার বাইরে থাকে তার কোনো ভিত্তি থাকে না, তার কোনো যৌক্তিকতা থাকে না, সেটা না। আপনি ক্ষমতা দখল করলেই যে খুব যৌক্তিক, আর ক্ষমতার বাইরে থাকলেই যে অযৌক্তিক, এটাও প্রমাণ করে না। নাজমুল আশরাফ, এই যে মোস্তফা ফিরোজ যে বিষয়টি বললেন, আপনি কি এর সঙ্গে কতটুকু একমত? যে দর্শকের প্রশ্ন ছিল ওটা সূত্র ধরে বলি, উনি বলছিলেন যে কোন রকমের এজেন্ট নাই, তাহলে সেখানে গিয়ে আলোচনা করে লাভ কি? কোন রকমের এজেন্ডা নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। মানে আপনি যা খুশি বলতে পারবেন। যেটা দুই ভাই বলছিলেন যে চায়ের আমন্ত্রণ দিয়েছে কি গিয়ে চা খেয়ে শুধু চলে আসা, নিশ্চয়ই সেখানে কথা বলবেন, এবং কথা বলতে চাইলে নিশ্চয়ই প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দেবেন না, প্রধানমন্ত্রীও পাল্টা কথা বলবেন, এক ধরনের ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া হবে। ওই কথাটা আবার বলছি যে এটা একটা সুযোগ, তাদের কথাগুলো একেবারে সরকার প্রধান বা সরকারের সামনে বা যারা থাকবেন সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, তাদেরকে সরাসরি বলা। এই বিষয়টা যদি একটু চিন্তা করি, যে এমনকি যে অভিযোগগুলো তারা বলছেন যে নির্বাচনের আগে 2 দফা আমরা সংলাপ করেছি, কিছু হয় না, তাই এবার যাব না। নির্বাচনের আগে 2 দফা সংলাপ করে কি হয়েছে কি হয়নি, আপনাদের যে বক্তব্য সেটা গিয়ে তাকে বলেন, নিশ্চয়ই তিনি একটা না একটা জবাব দেবেন। আর নির্বাচনের বিষয় তো তিনারা বলবেনই। তাছাড়া এই যে ধরেন ওনারা বলছে যে উপজেলা নির্বাচন বা সিটি কর্পোরেশন বা সেখানে যাবেন না, সেটাও যখন বলবেন নিশ্চয়ই কারণ বলবেন, তখন নিশ্চয়ই প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে সেটারও একটা জবাব আসবে। আমি বলছি কি যে গণতন্ত্র কিন্তু আসলে সংলাপের ব্যাপার, এবং আমরা কিন্তু বহুদিন দেশ বিদেশের বহু গুরুত্বপূর্ণ মানুষের মুখে শুধুই সংলাপের কথা শুনতাম, যে সংলাপের ধার কেউই ধারতো না। আওয়ামী লীগ চাইলে বিএনপি চায় না, বিএনপি চাইলে আওয়ামী লীগ চায় না। একবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টেলিফোন করেছিলেন, তার কি জবাব এসেছিল সেটা আমরা জানি। আমি বলছি যে সংলাপ কখনোই দুপক্ষ একসাথে স্বতঃস্ফূর্ত হবে চাইনি বলে কখনো সংলাপ হয়নি, আর এখন প্রতিনিয়ত সংলাপ হচ্ছে, এবং সেই 2 দলের একজন, সেই 2 দলের একটি দল বা তার প্রধান প্রতিনিয়ত সংলাপ আহ্বান করছেন, সংলাপ হচ্ছে। বলতে পারেন যে ফলাফল এখন আশানুরূপ হয়নি বা ভালো হয়নি, কিন্তু সংলাপের যে সংস্কৃতিটা গড়ে উঠেছে তার জন্য প্রধানমন্ত্রী এবং ডক্টর কামাল হোসেনের প্রতি জাতি কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের রাজনীতিতে এই সংস্কৃতি ছিলই না, এবং এইটা যদি চালু থাকে নিশ্চয়ই এখন সুফল আসছে না, একসময় নিশ্চয়ই আসবে। এখন সামান্য আসলে আগামীতে নিশ্চয়ই আরো বেশি আসবে। একটা বিষয় একটু জানতে চাই, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের আহ্বান, এটাকে কথার কথা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী গিলটি কনফারেন্স থেকে করছেন। প্রধানমন্ত্রীর এই ভাষণের যে প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম বা অন্যরা দিয়েছেন, এগুলো রাজনৈতিক কথা, এগুলো কথার কথা, এটাও মানুষ বোঝে। কিন্তু সামনাসামনি হলে পরে তখন কিন্তু কথার কথা হয় না, সেই কথার মধ্যে যুক্তি থাকে, ভিত্তি থাকে, তথ্য থাকে, পাল্টা যুক্তি থাকে, এরকম আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটা ফলাফল বেরিয়ে আসে। ফলে মাঠে ময়দানের প্রতিক্রিয়া এটা বলবেই, জাতির সাথে তামাশা, নির্বাচনের নামে এই হয়েছে সেই হয়েছে, বা সারা দেশে এই ধরনের বাজে নির্বাচন হয়েছে। এখন যে কথাটি বারবার বলা হচ্ছে, আমিও বলেছি, সেটা হচ্ছে যে যেই অভিযোগগুলো আসছে নির্বাচনের ব্যাপারে, সেই অভিযোগগুলো সুনির্দিষ্টভাবে যদি বলা হয় কোন আসনে, কোন কেন্দ্রে, কোথায়, কি ধরনের ঘটনা হয়েছে, তার ভিত্তিতে যদি নির্বাচনী ট্রাইব্যুনালে আপনার অভিযোগ দায়ের করা হয় বা মামলা করা হয়, এবং সেই ট্রাইব্যুনাল যদি সেগুলো যথাযথ তদন্তের মাধ্যমে একটা ফলাফল দেয়, তখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে 300 আসনের কয়টা আসনে, কয়টা কেন্দ্রে, কোন কোন জায়গায়
এই ধরনের অনিয়ম হয়েছে। এখন যেমন পাইকারি হারে বলতেছে সব অনিয়ম হয়েছে, সব বাক্স ভরে ফেলেছে, কেউই ভোট দিতে পারে নাই, সবই মানে একেবারে জালিয়াতি হয়েছে, ডাকাতি হয়েছে। আবার যখন পাল্টা বলা হয় সব সুষ্ঠু হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে, একদম সেরা হয়েছে। দুটোই চরম বক্তব্য। ওই চরম বক্তব্য কাছ থেকে সরে এসে একদম টু দা পয়েন্ট, বাস্তব ভিত্তিক তথ্য প্রমাণ সহ অভিযোগ করতে হবে এবং সেগুলো নিষ্পত্তি করতে হবে। এবং যে অভিযোগগুলো আছে এটা তো আগামী 5 বছর যারা হেরে গেছেন বিরোধী দল বা ঐক্যফ্রন্ট তারা বলেই যাবেন, আবার দেশি বিদেশি লোকজন এগুলো শুনবেনও, এক সময় হয়তো এগুলো গুরুত্ব দেবেন না, কিন্তু সত্যি যেই জায়গাগুলোতে অনিয়ম হয়েছে সেগুলো হারিয়ে যাবে যদি না সুনির্দিষ্টভাবে সেই অভিযোগগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল হোক বা অন্য কোনোভাবে হোক এটার নিষ্পত্তি হয়। নিষ্পত্তি হলে দুপক্ষের লাভ। যারা অভিযোগ করছেন তারাও দেখবেন যে হ্যাঁ আমরা হয়তো অনেক বেশি এই অনিয়মের ব্যাপারে এই জায়গাগুলোতে হয়েছে, অনিয়মের ব্যাপারে প্রমাণিত। বিএনপি কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে, সরকারের জন্য স্বস্তি আসবে। এখন যেমন সব নির্বাচন কারচুপি জালিয়াতি হয়েছে, তখন কিন্তু প্রমাণ হয়ে যাবে না 2টা 4টা 5টা 10টা যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু দুপক্ষেরই একটা স্বস্তিকর জায়গা আসবে। আচ্ছা, এবং মানুষ বিভ্রান্তি থেকে বাঁচবে। একটা বেশ কিছু প্রশ্ন আর রয়েছে, বিশেষ করে আমরা যতটুকু জানি যে পত্রপত্রিকা গণমাধ্যমের খবর যে ভোটের অনিয়ম জানতে আপনি যে বিষয়টি বলছিলেন বিএনপির কেন্দ্রীয় টিম একটি যাচ্ছে খুলনায়, একদম একটি পত্রিকার খবর অল্প কিছুক্ষণ আগের অনলাইন মাধ্যমে এটা এসেছে এই বিষয়ে এই অনিয়মের অবস্থা জানতে। এবং আমরা যতটুকু জানি যে তারা বলেছে যে দেশের 7টি বিভাগের জন্য কেন্দ্র থেকে 7 শীর্ষস্থানীয় নেতাকে প্রদান করে গঠন করে দেওয়া হয়েছে পৃথক 7 কমিটি। মাঠে ময়দানে ওই সুইপিং কমেন্ট না করে পাইকারি বক্তব্য না দিয়ে একেবারে মাঠ পর্যায়ে গিয়ে তথ্য প্রমাণ আলামত সাক্ষী জোগাড় করে সে গণমাধ্যমে বলবে, নির্বাচন কমিশনকে দেবে, সেটা খুব ভালো উদ্যোগ। তাতে করে কিন্তু বিশ্বাসযোগ্যতা বাড়বে। তা নাহলে হবে কি, ধরে নিলাম মনে করেন যে 10টা 20টা যাই হোক না কেন অনিয়ম হয়েছে, আপনি যখন এখন পাইকারি হারে বলছেন কোনো তথ্য প্রমাণ যুক্তি ছাড়া, তখন কিন্তু কোনোটাই বিশ্বাসযোগ্য হচ্ছে না। আবার যাদের বিশ্বাস করার দরকার বা বিশ্বাস করতে চায় তারা হয়তো সব বিশ্বাস করবে, কিন্তু সাধারণ মানুষ যারা বিবেক খাটিয়ে সত্যটা জানতে চায় তাদের জন্য এই ধরনের পন্থা অবলম্বন করা দরকার। আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আরো বেশ কিছু বিষয় নিয়ে ফিরবো। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ঐক্যের যোগসূত্র আজকের আমাদের আনোয়ার সিমেন্ট নিউজ আর এক্সট্রার বিষয়। এই পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে আছি। মোস্তফা ফিরোজ, আপনার কাছে আবার একটু যেতে চাই, খুব সংক্ষেপে দুটো বিষয় একটু জানতে চাই। একটি হচ্ছে যে একজন সরকার প্রধান দেশের একটি রাজনৈতিক দল বা জোট আমরা যাই বলি তাদেরকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছে। যদি তারা, আমরা যতটুকু জানি যে 2-1 জাতীয় ঐক্যফ্রন্টের নেতা তারা বলেছেন যে তারা প্রধানমন্ত্রী সে আমন্ত্রণে যাচ্ছেন না, যদি তারা না যান তাহলে সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখবেন? এক, এবং যে জাতীয় ঐক্যের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মতে সেটা কোন পদ্ধতিতে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, একটা যেটা হলো যে নাজমুল আশরাফ যেটা বলছে যে আমি ওটাও একটা যে আসলে বাংলাদেশের বাস্তবতায় 1-2টা ঘটনার বাইরে জাতীয় ঐক্য হয়নি কখনো। বাট আপনি হয়নি বলে আমি হতাশ হতে চাই না। আপনার হাতে ক্ষমতা আছে, আপনার যদি রাজনৈতিক উদারতা থাকে, যেই উদারতাটা আসলে এই লাস্ট 30 তারিখে এটা যদি ইমপ্লিমেন্ট করা হতো তাহলে তো পরিস্থিতি এত নাজুক হতো না। বরং এই নির্বাচনটা সংলাপের মধ্য দিয়ে যে রাজনৈতিক ঐক্যের একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল, নির্বাচনটা এসে আমার জানি কেন মনে হয় যে এইটা একটা বড় ধরনের আরেকটা বিভক্তি তৈরি করে দিল। তো এখন এইটার থেকে উত্তরণ ঘটাতে গেলে সরকারকে ঠিক চায়ের দাওয়াত দিয়েছে যাবে, কিন্তু সরকার থেকে দৃশ্যমান কিছু পরিস্থিতি তাদেরকে করতে হবে। এর আগে আপনি যে মামলার কথা বলছিলেন, আমি বলছিলাম যে হ্যাঁ, কারণ এখন তো মানে কোণঠাসা অবস্থা। আপনার দেখেন, আমি বলি এর চেয়েও কিন্তু অনেক ভালো অবস্থানে থেকেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি। 2001-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার পর আওয়ামী লীগের আসন সংখ্যা ছিল 60টি কি 62টি। আপনার মনে আছে? তার পরপরই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, ঢাকা চট্টগ্রামে একযোগে জিতল। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ সেই নির্বাচন অংশ নিয়েছিল? নেয়নি। কেন নেয়নি? একটা হতাশার থেকে। যেটা কি হলো, কারণ 2001-এর নির্বাচনটি ভালো নির্বাচন হয়নি, আমরা সবাই জানি। তাহলে ওইটার সাথে যদি আপনি তুলনা করেন তাহলে আপনি তুলনা করতে পারেন, আপনি বলেন না 2001-এর থেকে একটা খুবই আদর্শ নির্বাচন হয়েছে, অথবা
আরো খারাপ নির্বাচন হয়েছে। ফলে এখন ফলাফলটা তো আমরা জানি, ফলাফলটা কি, যে 5 থেকে 6টি আসন বিএনপির। তাহলে আওয়ামী লীগের যদি এরকম 2001-এর নির্বাচনে 5-6টি নির্বাচন হতো, তখন যদি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হতো বা এই সিটি নির্বাচন, উপজেলা নির্বাচন, সেইগুলিতে যদি বলা হতো অংশ নেন, তারা কি নিত? হিসাব অনুযায়ী নিত না। কিন্তু আমি বলি যে একটা গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন লোক হিসাবে আমি মনে করি যে কোনো অবস্থাতেই এইসব নির্বাচনগুলোতে অংশ নিয়ে মানুষের কাছে যাওয়া, পাশে দাঁড়ানোর চেষ্টা করা এবং বারবার মানুষকে দেখাই দেয়া যে আপনি যে আসলে মুখে গণতন্ত্র বলেন, গণতন্ত্রের যে বিধিবিধান মানেন না, নির্বাচন নিয়ে যে জালিয়াতি করেন, সেটা বারে বারে মানুষকে ধরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনাদের এটা দায়িত্ব এবং কোন পদ্ধতিতে হতে পারে, একদম 2 কথায় যদি। এই তো ওই যে কিছু আমি বললাম না, কিছু দৃশ্যমান আপনাকে ইয়ে দিতে হবে, যে অ্যাটলিস্ট তাদের বিরুদ্ধে যে শত শত মামলাগুলো আছে সেইগুলো আপনি একটা কমিশন করে পর্যালোচনা করে অপেক্ষাকৃত যেগুলির কোনো ভিত্তি নেই, যেমন এই যে সেপ্টেম্বর মাসেই একটা প্রথম আলোতে একটা রিপোর্ট ছিল যে 90টা হচ্ছে বিস্ফোরক ঘটনা, যেখানে বোমা টোমা মানে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে, সেগুলি কি সত্য কিনা, 600 উপরে হচ্ছে মামলা হয়েছে, সেগুলি সত্য কিনা, যেগুলি সত্য সেগুলি কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলি কিন্তু পুলিশ সবই জানে। এগুলো করলে কি জাতীয় ঐক্য হবে? কিছুটা আপনাকে তো বিরোধী থাকে না, কিছু দাবি দেওয়া মানার ব্যাপার থাকে না। আপনি 10 বছরের ক্ষমতার বাইরে একটা রাজনৈতিক দল, তার কিছু দাবি দেওয়া থাকবে, সেই দাবি দেওয়া আপনি কি কিছুটা পূরণ করে বলেন যে আমরা এটা পূরণ করলাম, আমরা আন্তরিক আগ্রহী। কারণ সংলাপে তো আমরা জানি যে কোনো দাবি পূরণ হয়নি, শুধু আশ্বাস ছিল, সে আশ্বাসটাও বাস্তবায়িত হয়নি। তাহলে এখন তো আপনি ক্ষমতায় আছেন, এখন ক্ষমতায় থেকে আপনি করেন, আপনি বাকি যতগুলো নির্বাচন আছে সেগুলি বলেন যে আমরা ফেয়ার করব। কারণ উপজেলায় সবগুলো যদি বিএনপি আসে তাতে কিন্তু সরকার পরিবর্তন হবে না। ডাকসুর নির্বাচন আছে, একদম 100% একদম ডাকসুর নির্বাচনের মতন করে দেন, যে নির্বাচনগুলো মানে সর্বশেষ এরশাদ আমলে হয়েছে আদর্শ নির্বাচন, সেগুলি করে দেন। আপনাকে কিছু পদক্ষেপ যদি না নেন, শুধু যদি আপনি মুখে বলেন, তাহলে তো আস্থার জায়গাটা থাকবে না, আস্থা বিশ্বাসটা স্থাপন করতে হবে। নাজমুল আশরাফ। না, আমি তো শুরুতেই বলেছি আসলে জাতীয় ঐক্য সম্ভব না। তবে যেই ব্যবস্থাগুলোর কথা দিভাই বলেছেন, যে একটা স্বস্তির জায়গা দেওয়া, তাদেরকে একটু নিঃশ্বাস নিতে দেওয়া, বা তারা যত রকমের বেকায়দায় আছে, কিছু কারণ তো নিশ্চয়ই সরকার, কিছু কারণ দল নিজে, তাদের নিজেদেরও তো কারণ রয়েছে, মানে বেশিরভাগ কারণই হয়তো দল নিজের, কিছুটা কারণ নিশ্চয়ই সরকারের, বা আমি যদি অর্ধেক ধরি যে অর্ধেক কারণ সরকারের, অর্ধেক কারণ নিজে। সরকারের যে কারণগুলো, সেই কারণগুলো যদি কিছুটা দূর করা যায় তাহলে তারা একটু স্পেস পায়। কি কারণগুলো? কারণ ধরেন এই যে মামলা মোকদ্দমা, তারপর আপনার হচ্ছে এগুলো যদিও আইনি ব্যাপার, কিন্তু আমরা জানি যে এসব আইনের পেছনে রাজনীতি থাকে, এই যে জামিন দেয়া না দেয়া এগুলোরও ব্যাপার থাকে। এবং মামলাটা সবচেয়ে বড় বিষয়, কিন্তু আপনি অনেক ঠুনকো বিষয়ে মামলা দেওয়া হয় এবং এমন সব অভিযোগে মামলা দেওয়া হয়, মানুষ শুনলে বুঝে যে এটা আসলে তেমন কোনো অভিযোগ নয়, এটা সব আমলে হয়েছে, কিন্তু ওরকম মামলা না দেয়া। কিন্তু সত্যিকার অর্থে কোনো অপরাধ, অন্যায়, দুর্নীতি করে থাকলে সেটা তো মামলা হতেই হবে, নাহলে তো আর মানে আইনের শাসন থাকবে না। সেক্ষেত্রে আমি বলছি যে রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের দিক থেকে যেই ব্যবস্থাগুলো আইনি বা প্রশাসনিকভাবে নেওয়া হয়, সেগুলো না নেয়া বা কম নেয়া, বা যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো থেকে একটু সরে আসা, তাহলে একটা স্বস্তির জায়গা তারা থাকবে। তাতে করে জাতীয় ঐক্য হবে না। সেটা কি হবে? বড়জোর এটুকু হতে পারে যে নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের রাজনীতিটা করবে, আগামীতে যে নির্বাচনগুলো আছে স্থানীয় সরকার সহ, সেগুলোতে তারা অংশ নেবে। ফলে বিএনপির মতো একটি দল বা যে জোটটি আছে তাদের একটা সক্রিয় উপস্থিতি এবং তারা যে জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এবং সত্যিকার অর্থেই যদি আমরা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকারের কথা বলি, সেই জায়গাগুলো দেখা। আরেকটা বিষয়, সুশাসনের কথা বলা হচ্ছে এবং দুর্নীতি মুক্ত করার কথা বলা হচ্ছে। দুর্নীতি মুক্ত আসলে হবে না, পৃথিবীর কোথাও দুর্নীতি মুক্ত হয় না, হয়তো কমে আসে আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থার কারণে, শাসন পদ্ধতির কারণে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কারণেই কিন্তু অনেক রকমের দুর্নীতি হয়। এবার যেহেতু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, দুর্নীতির ক্ষেত্রে একটা বড় ধরনের অগ্রগতি হবে, এটা আমরা আশা করি। আর তৃতীয় মেয়াদে থেকে আসলে অর্জন করার এটাই আছে জায়গা। এখন দুর্নীতিটাকে যদি কমাতে পারে, তারপরে যদি আপনার আইনের সঠিক প্রয়োগটা হয়, মানবাধিকার যদি কম লঙ্ঘিত হয়, বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার যদি ক্ষুণ্ণ না হয়, তাহলে কিন্তু সুশাসনের পথে অনেকখানি আমরা এগিয়ে যাব। তো এগুলো তো প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের প্রতিশ্রুতি,
সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করলে তার একটা সুফল নিশ্চয়ই বিএনপি সহ বিরোধী দলরা পাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ এবং মোস্তফা ফিরোজ আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন। আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস দেখার আমন্ত্রণ রইল।